আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ৬১তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে ৭টি ক্লাস করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল HKB লিগ্যাল অ্যাডভাইস, সেখান থেকেও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আজকে আমাদের বিষয় হচ্ছে একজন বীমা কোম্পানির কর্মকর্তার আয় ও কর পরিগণনা। একটি বেসরকারি বীমা কোম্পানির একজন কর্মকর্তার আয় ও কর পরিগণনা করতে হবে। মনে করুন ইসমাইল হোসেন একজন বীমা কর্মকর্তা। ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান ভাই। তার মাসিক মূল বেতন ৬০,০০০ টাকা, মাসিক ভাতা মহার্ঘ ভাতা ১২,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা, প্রকৃত খরচ ১৫০০ টাকা, বাড়ি ভাড়া মূল বেতনের ৫০%, আপ্যায়ন ভাতা ২,০০০ টাকা, প্রকৃত খরচ ১,০০০ টাকা, উৎসব বোনাস ২ মাসের মূল বেতনের সমান। তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট হতে গাড়ি পেয়েছেন। তিনি তার মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। ১০%, মূল বেতনের ১০%। এই তহবিল সঞ্চিত অর্থের উপর এবছর তিনি ২,৭০,০০০ টাকা সুদ পেয়েছেন। তিনি মাসিক ৫০০ টাকা যৌথ বীমা স্কিমে প্রদান করেন। ৫০০ টাকা। এবছর তিনি ১৫,০০০ টাকা ভ্রমণ ভাতা পান। তার স্ত্রীর জীবন বীমা প্রিমিয়াম দেন ৭০,০০০ টাকা। তিনি স্টক এক্সচেঞ্জে ৩ লক্ষ টাকা শেয়ার কিনেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ২০,০০০ টাকা দান করেন। তার ব্যাংকে তার একটা ডিপোজিট পেনশন স্কিম চালু আছে, যেখানে তিনি প্রতি মাসে ৬,০০০ টাকা জমা দেন। নিয়োগকর্তা মূল বেতনের ১০% হারে উৎসকর কর্তন করেন। অঙ্কটা একটু ব্যতিক্রম, সেজন্য আমি আপনাদের দিলাম। আগে আমরা যে অঙ্কগুলো করছি এরকম অঙ্ক আর করি নাই, সেজন্য এই অঙ্কটা নিলাম। আজকে আমরা সম্ভবত ১৯ নম্বর অঙ্ক করতেছি সাজেশনের। তো যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা এখনই অঙ্ক করতে শুরু করব। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা অঙ্ক করতে শুরু করব। বলছে ইসমাইল বীমা কোম্পানির কর্মকর্তা।
কর্মকর্তা, বেসরকারি, সরকারি না কিন্তু, বেসরকারি। তার মূল বেতন হচ্ছে ৬০,০০০ টাকা। ৬০,০০০। চিকিৎসা, তার মহার্ঘ ভাতা আছে, ভাতা ১২,০০০। চিকিৎসা ভাতা আছে ৩,০০০। তার বাড়ি ভাড়া আছে, বাড়ি ভাড়া বলছে যে তার বেতনের 50%। বাড়ি ভাড়া বলছে বেতনের 50%। আপনি তার টোটাল বেতনটা দিয়েও তারপরে 50 দিয়ে দেবো। তার বেতন যেহেতু ৬০,০০০, আমরা 50% ৩০,০০০ ধরতে পারি। তারপরে হচ্ছে আপ্যায়ন ভাতা আছে ২,০০০ টাকা। উৎসব বোনাস আছে, উৎসব বোনাস ২টি। তারপরে আছে যানবাহন সুবিধা, আমরা জানি যদি সিসির কথা উল্লেখ নাই, যেহেতু সিসির কথা উল্লেখ নাই, তাহলে আমরা সর্বনিম্ন যেটা সেটা ধরতে পারি ১০,০০০ টাকা। তারপরে নিয়োগকর্তা, ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই। নিয়োগকর্তার কথা কি বলছে? নিয়োগকর্তা তার সে যে পরিমাণ টাকা জমা রাখে, সেতে মূল বেতনের 10% জমা রাখে। তো নিয়োগকর্তাও তো তার সমপরিমাণ যেহেতু রাখে, 10% হবে তার বেতনের 10%। তার বেতন যেহেতু ৬০,০০০ টাকা, 10%-এ কত হয়? ৬০,০০০ টাকা 10%-এ সম্ভবত ৬,০০০ টাকা। টাকা হবে তার নিয়োগকর্তার দান ভবিষ্যৎ তহবিলে। তারপরে হচ্ছে তার সুদ আছে, সে যে 10% টাকা জমা রাখে সেখান থেকে সে 2,70,000 টাকা সুদ। এটা কিন্তু বাৎসরিক, মাসিক না। তারপরে তার আর কি আছে? তার ভ্রমণ ভাতা আছে 15,000 টাকা। ভ্রমণ ভাতা এটাও কিন্তু বাৎসরিক, এটা মাসিক হয় না। এখন দেখি আমরা তার টোটালটা বের করি, আর তো কিছু বাকি নাই। তার বেতন যেহেতু ৬০,০০০ টাকা, তাহলে 12 মাসে হবে 7-12-6-72, 7,20,000। অঙ্কটা এই যে দেখেন, শুরুতে এখানেই মূল বেতন,
তারপরে আপনি প্রথমে একটু ক্লাসটা দেখে নিন। মূল বেতন আছে, তারপরে মহার্ঘ ভাতা আছে 12,000 টাকা। তো 12 মাসে কত হবে? 1,84,000 টাকা, 44,000 টাকা। তারপরে চিকিৎসা ভাতা আছে 3,000 টাকা, তাহলে 12 মাসে হবে 3 × 3 = 36,000 টাকা। তারপরে আছে বাড়ি ভাড়া, তার মূল বেতনের অর্ধেক। মূল বেতন যেহেতু 60,000, বাড়ি ভাড়া হবে 30,000, 3 × 36, 3,60,000। আপ্যায়ন ভাতা আছে 2,000 টাকা, 2,000 টাকা হলে 12 দোকানে 24,000। তারপরে উৎসব বোনাস আছে 2টি। তো উৎসব বোনাস 2টি হলে 60,000 টাকা করে 2টি পাবে, 1,20,000। তারপরে যানবাহন যেহেতু বলছে যে তার একটা গাড়ি দিছে, তাহলে সেটা আমরা সর্বনিম্ন যেটা 10,000 এটা ধরি আমরা, যেজন্য সিসির কথা উল্লেখ নাই, সর্বনিম্ন যেটা সেটা ধরতে হবে। তাহলে 10, 12, 1,20,000। তারপরে বলছে নিয়োগকর্তা প্রতি মাসে তার জন্য 6,000 টাকা জমা রাখে, তাহলে 12 মাসে হবে 6 × 12 = 72,000। তারপরে সুদ আছে 2,70,000, এটা তো 5 টোটাল। তারপরে আছে ভ্রমণ ভাতা আছে 15,000 টাকা। সবগুলো যোগ করলে কত হয় একটু দেখেন তো, কেউ একজন যোগ করে আমার বলেন সবগুলো যোগ করলে কত হয়। সবগুলো যোগ করলে কত হয় কেউ আমার একজন বলেন, যে সবগুলো যোগ করলে কত হয়। সবগুলো যোগ করলে কত হয় কেউ আমার একজন বলেন। 18,81,000 সম্ভবত, আপনারা একটু করে মিলায় নেন 18,81,000 কিনা। তিনি যেহেতু বেসরকারি বীমা কোম্পানিতে চাকরি করে, তিনি যেহেতু বেসরকারি তো বাদ যাবে, যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে বাদ যাবে হচ্ছে 1/3 বা 4.5 লাখ, যেটি কম। কেউ কি করছেন? 18 লক্ষ হয়েছে কিনা আপনাদের? এমনিতে বোঝা যায় যে 18 লক্ষ দিতে আছে, 3 ভাগ করলে 3 × 18, 6 লক্ষ হয়ে যায়। তাহলে 6 লক্ষ তো আর বাদ দেওয়া যাবে না, সর্বোচ্চ বাদ দেওয়া যাবে 4.5 লক্ষ টাকা। যেহেতু 4.5 লক্ষ টাকা বাদ দেওয়া যায়, কারণ 18 লক্ষ করে 3 দিয়ে ভাগ দিলে নর্মালি 6 লক্ষ টাকা হয়ে যায়, 4.5 লক্ষ টাকার সেটি বেশি, সুতরাং এটা বাদ দেওয়া যাবে না। তো এটা বাদ দিলে হয় 14, 5, 3, 31,000। চাকরি হতে আয়টা কিন্তু আমাদের বের করতে হয়েছে। লুপ্ত রহমান লাভলি আপু, ঠিক আছে, আমারটা আপনারটা একই রকম, 18,81,000 টাকা। তো এখানে 3 ভাগ করলে 1/3 বেশি হয়ে যায়, 1/3 হয় 6 লক্ষর বেশি হয়ে যায়। সুতরাং আমাদের সর্বোচ্চ বাদ দেওয়া যায় আমরা জানি 4.5 লক্ষ টাকা। তো এখানে 4.5 লক্ষ টাকা বাদ দিব, 1/3 কিন্তু বাদ দেওয়া
যাবে না, 4.5 লক্ষ টাকা বাদ দিতে হবে। $4.5 লক্ষ টাকা বাদ দিলে তার মোট আয় হয় 14,31,000 টাকা। আপনাদের 14,31,000 আসছে কিনা একটু দেখেন। আপনাদেরকে 14,31,000 আসছে কিনা একটু দেখেন মোটাই। আমার 14,31,000 টাকা আসছে। ল্যাবলেবো বলছে 14,31,000 টাকা। ঠিক আছে, এখন আমরা তার কর দায় নির্ণয় করব। তো আমাদের আছে প্রথম, যেহেতু উনি পুরুষ ছিলেন, করমুক্ত, পরবর্তী মেয়ে দিয়েছেন ভাই 14,31,000, পরবর্তী 1 লাখে 5%, 5,000, পরবর্তী 4 লাখে 10%, 40,000, পরবর্তী 5 লাখে 15%, 75,000, পরবর্তী 5 লাখকে 15% দিলে কত আসেন দেখ, 75,000 আসে না? 1 লাখের 15% আসে 15,000, 5 15 75, হ্যাঁ 75,000 টাকা আসে। থাকলো 5 9 10, 10 7 3 13, 13 50, তো টোটাল আমাদের ছিল হচ্ছে 14,31, তাহলে ওইখানে থাকলো 50 আর 31, 81, 81 এর 20%, 81,000-এর 20% কত হয় দেখেন তো, 81,000-এর 20% কত হয়? একাশি হাজারে 10% হয়, 10% হয় 8,100, তাহলে 20% হবে 16,200।
16,200। মোট 70 আর 40, 70 আর 5, 75 আর 5 80, 80 আর 40, 120, 120, 130, 36। ঠিক আছে, মেডিসিন ভাই 81,000, হ্যাঁ 16,200। টোটাল করেন তো, এটা চারটা টোটাল করে দেখেন কত আসে। 80, 80, 120, 30, 36, 1,36,200। আপনাদের এটা আসে কিনা দেখেন তো, 1,36,200। এক লাখ 36,200 রাউলেবু লিখছেন। ঠিক আছে, কর তার মোট করদায় পেলাম, রিয়াদ পরবর্তী করদায় পেলাম 1,36,200 টাকা। এখন কর রিয়াদ সে কত পাবে দেখি। তার মানে আমি কি তার বলছিলাম যে তার স্ত্রীর বীমা আছে। স্ত্রীর বীমা, স্ত্রীর জীবন বীমা প্রিমিয়াম, ঠিক আছে। স্ত্রীর জীবন বীমা প্রিমিয়াম, আমি বাকি লিখলাম না। স্ত্রীর জীবন বীমা প্রিমিয়ার আছে 70,000 টাকা বাৎসরিক, 70,000 টাকা। তারপরে শেয়ার আছে শেয়ার ক্রয় 3 লক্ষ টাকা আছে। তারপরে ডিপিএস আছে, ডিপিএস আছে হচ্ছে 6,000 টাকা করে দিয়ে মাসে। তাহলে কত হয়, 6 × 12 = 72,000 টাকা। তারপরে আছে বিমা ভবিষ্যৎ তহবিলে 72,000 টাকা রাখে, এবং তার নিয়োগকর্তাও রাখে 72,000 টাকা। তো দুইজনের কত হবে, 1,40,000 টাকা। নিয়োগকর্তা যেহেতু তার সমপরিমাণ রাখে। যৌথ বীমা স্কিম আছে 500 টাকা। তাহলে 12 মাসে হবে 6,000 টাকা। তাহলে এখানে পেলাম আমরা 3 লক্ষ, পেলাম 70,000। তাহলে সবগুলা যোগ করলে কত হয় দেখেন। 70,000 পেলাম, 3 লক্ষ পেলাম, 72,000 পেলাম, 1,44,000 পেলাম, আর পেলাম 6,000 টাকা। তাহলে টোটাল কত হয়, 5 লক্ষ সামথিং, 5,92,000, 5,92,000। তার মোট বিনিয়োগ হচ্ছে 5,92,000 টাকা।
কর রিয়াত পরিমাপ পরিমাণ এক মোট আয়ের তার মানে মোট আয় কত ছিল? 14,31,000। 3%। 3%-এ কত আসে দেখেন একটু। মোট আয়ের 3%। তারপরে 2 হচ্ছে মোট বিনিয়োগ ছিল 5,92,000, এর 15%। 3 হচ্ছে সর্বোচ্চ অনুমোদিত আমরা জানি সর্বোচ্চ অনুমোদিত 10 লক্ষ টাকা। মোট আয়ের 3% কত আসে? 42,900 টাকা। মোট বিনিয়োগের 15% কত আসে? 88,800 টাকা। 930 টাকা না, 930। যেটি কম, আমরা জানি 42,930 টাকায় কর রিয়াত। আমরা 42,000 টাকা কর রিয়াত পেলাম। মোট আরোপযোগ্য কর হচ্ছে 1,36,200 টাকা। 1,36,200 টাকা বাদ যাবে কর রিয়াত। হলো 42,930 টাকা। তাহলে হলো এটা বিয়োগ করে দেখেন কত হয়। একটু বিয়োগ করেন আপনারা। কেউ করছেন? কেউ করতে পারেন না? 93,270 না, 93,270 এটা হচ্ছে কর দায়।
কর দেয় 93,270। আপনার মোট কর দেয় আসছে 93,270, বাদ যাবে 10% উৎসে কর্তন, বেতন থেকে 10% কর্তন করা হয়েছে। বেতন আমি প্রথমে অঙ্কের মধ্যে বলছিলাম বেতন থেকে 10% উৎসে কর কর্তন করা হয়েছে। তাহলে বেতন ছিল 7,20,000। তো 10% আমরা জানি আসে 72,000। সেটা তো আপনার যেহেতু কর্তন করা হয়েছে, ঠিক আছে, সেটা তো আপনাকে দিতে হবে না। তার মানে আপনাকে দিতে হবে 21,270 টাকা প্রদেয় কর। 21,270 টাকা। এটা একটু ব্যতিক্রম অঙ্ক। যারা বুঝতে পারছেন তাদের জন্য ভালো, যারা না বুঝছেন অবশ্যই কমেন্ট করবেন। এটা একটু ব্যতিক্রম একটা অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছেন। পরীক্ষায় আসার মতো অঙ্ক এগুলা। লাভলি বলছে 93,270, মেহেদি হাসান ভাই 93,270, মাসুদ ভাই 93,270। যেহেতু 10% তার উৎসে কর কর্তন করা হয়েছে বেতন থেকে, সুতরাং সেটা তো আর তাকে প্রদান করতে হবে না। তো তার প্রদেয় কর ওই 72,000 বাদ দিয়ে তারপর যেটা থাকবে সেটা প্রদেয় কর হবে। মানে তার বেতন থেকে 10% উৎসে কর কর্তন করা হয়েছিল। তার বেতন থেকে 10% উৎসে কর কর্তন করা হয়েছিল, সেই জন্য সেটা তার কর দেওয়ার সময় সেটা বাদ যাবে। কিন্তু তার কর দায় আসছে 93,270 টাকা। যেহেতু তার 72,000 টাকা সে প্রদান করে ফেলছে 10%। প্রশ্নের মধ্যে বলা আছে এটা যে 10% উৎসে কর কর্তন করা হয়েছে বেতন থেকে। মানে তার বেতন ছিল মূল বেতন। উৎসে কর তো আপনার বাড়ি ভাড়া এগুলো তো আসবে না। তার মূল বেতন ছিল হচ্ছে 60,000 টাকা। তাহলে 12 মাসে হয় 12 না, তাহলে 60, 6 × 12 = 72, 7,20,000 টাকা। তো 7 লক্ষ মূল বেতনের 10% কিন্তু কাটবে, মূল বেতনের 10%। তো মূল বেতনের 10% যদি হয় তাহলে 12,000, 7,20,000, 7,20,000-এর 10% আসে 72,000। তো 72,000 টাকা কিন্তু সে প্রদান করছে বলে তাকে প্রদান করতে হবে না, প্রদেয় কর আমি সেটা বলছি। কিন্তু তার কর দায় আসছে ঠিক আছে 93,000, কিন্তু 10% প্রদান কর হয়েছে বলে তাকে আর প্রদান করতে হবে না। সেটা তো সে অলরেডি প্রদান করেছে, সেজন্য তাকে আর প্রদান করতে হবে না। কিন্তু কর দায় আসছে 93,270 টাকা। মূল বেতন যেহেতু তার 7,20,000 টাকা, তো সেখানে 10% যদি কর্তন করা হয়, অলরেডি গভর্নমেন্ট নিয়ে নিছে, সুতরাং এটা তার বাদ যাবে দেওয়ার সময়। তো তাকে পরিশোধ করতে হবে 21,270 টাকা। আশা করি বুঝতে পারছেন। মাসুদ ভাই বুঝছেন তো না? কেউ কি বোঝেন না এমন আছেন? ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।